এই লোকটিকে চেনেন? এই লোকটিকে যদি না চিনে থাকেন তাহলে আমি চিনিয়ে দিই। এনার নাম নীরজ সি চৌধুরী। ইনি একজন বাঙালি ব্যক্তি, বাঙালি মানুষ। ইনি কি করেছেন, তার কৃতিত্ব কি, এগুলো আমি আলোচনা করতে আসিনি, বা আজকে এগুলো আলোচনা হবে না। আজকের আলোচনার বিষয়বস্তু হবে যে বাঙালি হয়েও নীরজ চৌধুরী বাঙালির সমালোচনা করেছেন, বাঙালিকে তুলোধনা করেছেন তার অটোবায়োগ্রাফি নামক পুস্তকে। সেগুলো আমিও রিপিট করতে চাইছি না। আমিও বাঙালি হয়ে বাঙালিকে তুলোধনা করব। বাঙালির যে ডিহিউম্যানাইজেশন নেচার, এইগুলো আস্তে আস্তে তুলে ধরব। মানুষ মনে করে এবং মনে করবে আমি বাঙালি বিদ্বেষী। না রে ভাই, আমি নিজে বাঙালি, তাই বাঙালি বিদ্বেষীর কথাটা আসেই না। কিন্তু আমি বাঙালি বলে বাংলার ঘোল আমি খেয়ে যাব, এই রকম আমি মানুষ নই। বাঙালি হব বলে সর্বদা সর্বক্ষেত্রে বাঙালিকে সমর্থন করতে হবে, বাঙালির মিথ্যা কথাকেও সমর্থন করতে হবে, তার ভরং ঢং, তার চিন্তার যে শক্তিহীনতা, তাকেও আমাকে সমর্থন করতে হবে। এরকম গ্যারেন্টি কে দিয়েছে? আর এইরকম কথাই বা শিখলো কোথায়? এই কথাটাই, দিস ইজ দ্য limitation of thinking of Bengali people. Being a Bengali, I have to all the time, in all situations, in all conditions, dare everything from A to Z, including positive and negative attitude to life. I have to support. This is the limitation. আরো অনেক কিছু লিমিটেশন আছে। তাদের কুসংস্কার, নির্বুদ্ধিতা, তাদের ভরং ঢং, অহংকার, মিথ্যাচারিতা, কিছু ফলস ব্যাকগ্রাউন্ড, ফলস ভিত্তি, যার উপরে দাঁড়িয়ে সমাজটা গড়ে আছে, একটা ভুল ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। এইগুলো জিনিস হবে আজকে আমাদের এই AW ভার্সেটাইল টিভিতে। তাহলে আলোচনা শুরু করা যাক। এই যে বাঙালিরা আছে, আমিও একজন বাঙালি, আমার নাম আব্দুল ওয়াহাব, আমিও একজন বাঙালি। বাঙালি হয়েও ওই যে নীরজ সি চৌধুরী আছে, তার মতো বাঙালির যে সব কদর্য জিনিস, তাদের যে নেগেটিভ মাইন্ডসেট, তাদের যে নেগেটিভ ফাউন্ডেশন, তাদের যে ভরং ঢং, বড়াই, অহংকার, তাদের যে ফলস নশন অ্যাবাউট দেয়ার ওন রেস, তাদের বাঙালি জাতির উপরে যে একটি মিথ্যা ভিত্তির উপরে দাঁড় করিয়ে রাখানো হয়েছে, এইগুলো সম্পর্কে এক এক করে এক এক ভিডিওর পরে আলোচনা করব। অনেকেই আবার আমার উপরে রেখে যাবে, বাঙালিরা রেখে যাবে, বাঙালি বাংলাদেশি বাঙালি, ওয়েস্ট বেঙ্গলের বাঙালি, কলকাতার বাঙালি, শিলিগুড়ির বাঙালি, আর বাংলাদেশি বাঙালি, বাংলাদেশিরা আমার উপরে রেখে যাবে। 2-3 দিন আগেই 3 জন ব্যক্তি খুব রেগে গেছিল আমার উপরে, গালাগালি শুরু করেছে আমাকে। আমি তাদের ব্যাপারটা বুঝতে পারিনি, তবে পরে চিন্তা করে দেখছি আমি যে ভাষা, একটা সাধারণ মানুষের ভাষা নিয়ে যে নীতি হওয়া উচিত, ভাষা নিয়ে তার যে একটি মনোবৃত্তি থাকা দরকার, ট্রু আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। তো এটার উপরে একটা ভিডিও করেছি, সেটাতে যে আমি বলেছি যে মাতৃভাষা ছাড়া যারা অন্য কোনো আর ভাষা জানে না, মানে বৈদেশিক কোনো ভাষা জানে না, আর যে মাতৃভাষাও জানে এবং অন্যান্য ভাষাও সে জানে, অন্যান্য ভাষাগুলো অবশ্যই সেগুলো বিদেশি ভাষা, ফরেন ল্যাঙ্গুয়েজ হবে,
সে বিদেশি ভাষাও জানে, সে আপনি জাপানিজ জানতে পারেন, চাইনিজ ম্যান্ডারিন জানতে পারেন, জার্মানি ফ্রেঞ্চ জানতে পারেন, যা কিছু জানতে পারেন। তো জানার পরে কি হয়, যে বেশি সংখ্যায় ভাষা জানে, আজকালকার যে সাইকোলজিস্ট রয়েছে তারা বলছে যে যে বেশি যত ভাষা জানে তার আইকিউ তত ভালো হয়, তার তত বুদ্ধি শুদ্ধি ভালো হয়, তার বুদ্ধি বাড়ে। আর যে শুধুমাত্র মাতৃভাষা জানে আর অন্য কোনো ভাষা জানে না, তার আইকিউ কমে যায়, তার আইকিউ কম হয়। মারাত্মক সাংঘাতিক কথা। ইয়ে তো বাঙালি, যেসব বাঙালি রয়েছে বাংলা ছাড়া আর কিছু জানে না, তাদের গায়ে তো লাগবেই। এইটির আগের একটি বিশাল কারণ ছিল, আতে ঘা, একদম একেবারে। আর কি সব বলতে চায়, অজ্ঞতাকে, এটাও একটা বাঙালিদের প্রবৃত্তি, অজ্ঞতাকে ছুপিয়ে দাও। তাই অজ্ঞতাকে, ভাষা না জানার যে অনীহা ছিল, অকর্মণ্যতা ছিল, অলসতা ছিল, সেটা তো জানতে পারেনি। এইবার সেটাকে ঢেকে রাখতে হবে, শাক দিয়ে মাছ ঢেকে রাখতে হবে। তো মাতৃভাষার উপরে অতিরিক্ত দরদ নিয়ে আসা, মাতৃভাষা মায়ের মতো দুগ্ধ বলে চালিয়ে দেওয়া, এসব আর খাটছে না। সাইকোলজিস্ট, মনস্তাত্ত্বিকরা বলছে ইয়ে জিনিস তাদের কাছে নেই। বেশি বেশি ভাষা শিখলে পরে মস্তিষ্ক বিকশিত হয়। এটা আমি বলছি না, সাইকোলজিস্টরা বলছে। অনেকে সাইকোলজিস্টদের নাম দিন, আপনি রিসার্চ করুন। আমি এখানে বিস্তারিত জিনিস আলোচনা করতে আসেনি, আমি ধরিয়ে দিতে এসেছি। তারপরে কবিতার একটা ভিডিও করেছে, কবিতা। এই যে কবিতা, আমার সাথে এখন বেশিরভাগ লোক তো এখানটা কবিরাই আছেন, কবিতা লেখে। কি যে কবিতা লেখে, আমিও কবিতা লিখেছি, আমিও কবিতা কিছুই যখন পারিনি তো কবিতাই লিখি। আমি এইভাবে এসেছি কবিতাতে। আমি ছোটবেলা কবিতা টবিতা ভালোবাসতাম না। তারপরে দেখেছি পড়াশোনা শেষ করার পরে, আমি যখন প্রথম চাকরি পাই, চাকরি করার পরে শেয়ার মার্কেটে ঢুকি। তারপরে শেয়ার মার্কেটে প্রথমে ঢুকলে একটু অসুবিধাই হয়, তো একটু দেখলাম যে অন্য বিষয়ে একটু চর্চা করা যাক, ঢোকা যাক। তো আমি কবিতা লিখতে শুরু করি, কবিতা লিখি, ভালো হয় না, তাতে কি আছে, শুরু তো। তারপরে লিখতে লিখতে 12,000 কবিতা লিখেছে। এই ফেসবুকের মধ্যেই 12,000 আছে। পয়েম হান্টারে 12,000, পয়েম হান্টারে কবিতা আছে প্রায় 2,000। পোয়েট্রি শপে আছে, বহুত জায়গায় আছে। ওগুলো কবিতা হয়নি। আরে সব কবিতা কি বৃথা যেতে পারে? হয়নি কেউ। আমাদের বেঁচে আছি তো এখনো, ইনশাআল্লাহ আছে তো, বয়স, সময় তো আছে, যতক্ষণ বেঁচে আছি তত সময় আছে। প্রথম ফেজে যা করেছি, দ্বিতীয় ফেজে ইনশাআল্লাহ তার থেকে বেশি ভালো হবে। দিস ইজ লজিক্যাল, তার থেকে বেশি ভালো হবে। তো কবিতা লিখেছি, তা আমিও তো কবি, কিন্তু কবিদের মধ্যে যে ভরং আছে। আই এম দ্য অনলি লার্নেড পার্সন ইন দিস ওয়ার্ল্ড। আমি কবিতা লিখতে জানি, আমি কবি। অমুক কবিকের অমুক প্রশংসা আছে, গুণ আছে, কিন্তু অতটা নয় যতটা দেখাতে চায়। ওর হাত আল্লাহ তাল্লার হাত নয়, আল্লাহ তাল্লার নির্দেশে চলে না, কোনো ঈশ্বরের নির্দেশে চলে না, কোনো বহিরাশক্তির নির্দেশে চলে না, তার আদেশ অনুরোধে চলে না। এই যে কবিরা অনেকে মনে করে ওই আমার হাত, আমি তো লিখি না, আমাকে লেখানো করানো হয়। দিস ইজ অ্যাবসলিউট ননসেন্স ম্যান। তারপরে এই কবিতা হয়নি, তাও কবি ভাব, কবিতা হয়নি। এই যে বর্তমানে অনেক কবি আছে, 60 বছর কোনো ব্যাপার না, মানে কারো বয়স 50, কারো 60 বছর, কারো 70 বছর, কেউ 30 বছর ধরে কবিতা নিয়ে চর্চা করছে, কেউ 15 বছর, কেউ 40 বছর দিয়ে নিয়ে করছে। বলে আমি 40 বছর ধরে রিসার্চ করি। কবিতা কি লিখছেন? ক্লাস 5-এর মতো কবিতা কি লিখছেন? ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের মতো কবিতা কি লিখছেন? একটা স্ট্যান্ডার্ডে পৌঁছে গিয়ে তাও হয়নি। কি, আমি ডাডাইজমের কথা বলেছিলাম, ডাডাইজম। ইট স্টার্টেড ফ্রম ফ্রান্স, মানে ফ্রান্স থেকে একটি মুভমেন্ট তৈরি হয়েছিল, এবং এই মুভমেন্টের সব কথা না মেনে নিলেও আমি যে পয়েন্টগুলোর কথা তুলেছিলাম, বা আমাকে যে পয়েন্টগুলোকে আমি সমর্থন করি এবং মনে প্রাণে সমর্থন করি, এটা আমার ব্যাপার, আমি সমর্থন করি, এটাকে আমি বলতে চাই। এগুলো কথা কেন বলবেন? তো কি বলবো? তোমার কথা বলবো, আমার উপলব্ধির কথা বলবো।
আমার ব্যক্তিত্ব এটাই। আর আমার বেঁচে থাকার অধিকার আছে, কথা বলারও অধিকার আছে। আমার পছন্দের কথা আমি না বলবো কি তুমি বলবা? তোমার পছন্দের কথা তুমি বলো, আমার পছন্দের কথা অপছন্দের কথা আমি বলবো। এটাই তো আমার ব্যক্তিত্ব। আমার ব্যক্তিত্ব প্রকাশের জন্যই ভিডিও করছি। তো আপনার ব্যক্তিত্ব কি? আমি যা যা জানি তাই তাই বলবো। আমি অজানা জিনিস বলতে পারি? হোয়াট ননসেন্স অ্যাবসার্ড থিং লজিক্যালি। অজানা জিনিস বলুন। অজানা জিনিস বলে কি করে মানুষ? কেউ বলতে পারে? অজানা জিনিস কেউ বলতে পারে না, জানা জিনিসই বলে। তা আমি যা জানি তাই বলছি, আমি যা জানি তাই বলছি। আপনার ভালো লাগে তো শুনুন, নিন, না ভালো লাগে শুনবেন না, নেবেন না, দেখবেন না, এটাই তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার অধিকার আছে, বলার অধিকার আছে, আমার এভাবে চিন্তা করার অধিকার আছে, আমার বলবার অধিকার আছে, আমার এই পৃথিবীতে বেঁচে থাকবার অধিকার আছে। তো কবিতা নিয়ে যে আমি সংজ্ঞা দেব, দিই, বুঝেছি, বুঝবো, এবং যাকে যাকে আমি সমর্থন করি সেগুলো কথা কে বলবে? আমিই তো বলবো। তাহলে ডাটাইজমের যে কিছু জিনিস দেওয়া হয়েছে, কিছু পয়েন্ট ইস্যু করা হয়েছে, বলছে এরা কবিতা ওইসব যে ছক ফক করে না, 14 লাইন, 4 লাইন, 4 লাইন, 4 লাইন, 2 লাইন, সনেট, সনেট, এইসব মিটার, সিলেবেল, এইসব এ বি বি সি সি ডি, মানে ছন্দ। এই যে ছন্দ আছে, এগুলাকে স্কিম বলে, স্কিম। এই ছন্দগুলো বলছে এই ছন্দের মাধ্যমে মানুষ ভাওতাবাজি ছড়ায়। অসত্যকেও এই ছন্দের মাধ্যমে ছড়ানো যায়। মিল, অন্তিম মিল, মধ্য মিল, শুরুতে মিল, এলিটারেশন যেগুলো বহুত আছে, বলছে এগুলো আবার এক ধরনের কি বলে ভাওতাবাজি। এসব কে ঠিক করেছে? কে? যে ঠিক করেছে সে মানুষ। সব পৃথিবীর সব মানুষকে মানতে হবে এরকম কোনো কথা আছে? আমি একমত, তার মতে একমত। এইসব মিলের মধ্যে, ছন্দের মধ্যে স্কিম অ্যান্ড প্ল্যানিং, প্ল্যানিং, পরিকল্পনা। এই পরিকল্পনা করে, নানা ধরনের ছক কষে। এই ছক, এগুলো হচ্ছে কসমেটিক থিংস, কসমেটিক্স। মেয়ে মানুষেরা কসমেটিক্স ইউজ করে না, এই কসমেটিক থিংস। এই ভাওতাবাজি, এই ছক, কলা, কৌশল, এসবের মাধ্যমে মানুষ অসত্য জিনিসকে প্রচার করে দিতে পারে। আবার অনেক জিনিস এসব না ব্যবহার করেও সত্য জিনিসকে নিয়ে আসা যেতে পারে। এবার অনেক রকম ফিলোসফিক্যাল প্রশ্ন। সত্য কি? সত্য কোথায় থাকে? সত্য কি? সত্য কোথায় থাকে? এটাও, এগুলো রিলেটিভ থিংস। অ্যাবসলুট ইজ নাথিং ইন দিস ওয়ার্ল্ড। ইন দিস ওয়ার্ল্ড দ্যাট ইজ নাথিং অ্যাবসলুট। সো যার যেমনি, যে সমাজে যেমনি, যে রাষ্ট্রে যেমনি। এই বাংলাদেশে কিছু জিনিস সত্য, আমাদের দেশে অসত্য। আমাদের দেশে যা সত্য বাংলাদেশে অসত্য, পাকিস্তানে তাহা সত্য, যাহা পাকিস্তানে সত্য তাহা ইহা অসত্য। এরকম জিনিস আমি অনেক উদাহরণ দিতে পারি, উদাহরণ দিয়ে বুঝতে পারি। তাহলে সত্য যাই হোক, অ্যারিস্টটল 300 খ্রিস্টপূর্বাব্দে অ্যারিস্টটল বলেছে সত্য অনেক লেয়ারের ভিতরে থাকে, অনেক পর্দার পিছনে থাকে, অনেক পর্দার স্তরের গভীরে থাকে। তাকে তুলে নিয়ে আসতে হয়। তাকে তুলে নিয়ে আসতে ভাষা সেগুলোকে তুলে নিয়ে আসতে পারে না। শুধুমাত্র ভাষার সাহায্যে আপনি তুলে নিয়ে আসতে পারবেন না। এগুলো তুলে নিয়ে আসতে হয় ম্যাটাফরের মাধ্যমে। ম্যাটাফর কি? ম্যাটাফর, ম্যাটাফর, হোয়াট ইজ দ্যাট কল ইন বেঙ্গলি? ম্যাটাফর, রূপক। এই এক কথা এসব প্রকাশ করা যাবে না। রূপক, কয় ধরনের রূপক হয়? বাংলায় আমি বই পড়া শুরু করেছি, বাংলায় আমি পাইনি রূপকের প্রকারভেদ, কোথাও খুঁজে পাইনি। আপনারা কেউ জানেন? তাহলে একটু বলবেন কমেন্টে যে বাংলায় রূপকের প্রকারভেদ রকম। কিন্তু ইংরেজিতে ম্যাটাফর অনেক রকমের। তো এই অ্যারিস্টটল বলেছে যে ম্যাটাফরের মাধ্যমেই ওই লুকিয়ে থাকা সত্যটাকে তুলে নিয়ে আসা যায়। এই যে ফিগার অফ স্পিচ, এইটাই হচ্ছে আপনার চিরন্তন কবিতার প্রাণ। ফিগার অফ স্পিচ, এগুলো অনেকগুলো আছে। যারা সায়েন্সের ছাত্র এগুলো সব জানে না, যারা আর্টসের ছাত্র তারা একটু জানে, কিন্তু তাও ভালোভাবে গভীরভাবে বুঝতে পারে না। যেমন একটা কিছুদিন আগে পড়েছিলাম যে কি
যে মিল দিলেও কবিতা হয় না, না মিল দিলেও কবিতা হয় না, তাহলে কবিতা কিসে হয়? লোকটা কনফিউজড। দ্বিতীয় শ্রেণীর একজন কবি ছিলেন, তার সাক্ষাৎকার এবং লেখা এর মধ্যে প্রকাশ পেয়েছিল, আমি পড়েছি। হ্যাঁ, রাইট, মিল দিলেই কবিতা হয় না, না মিল দিলে যে হবে তাও ঠিক নেই। তাহলে কি করতে হবে? আপনাকে ফিগার অফ স্পিচকে কাজে লাগাতে হবে। তারপরে এটা কবিতার মেলা বিষয়বস্তু আছে। ডাডাই বলছে যে একটা কবিতা 14 লাইনের লিখে ফেলা হয়েছে, সনেট লিখে ফেলা হয়েছে, আপনি আর সনেট লিখতে পারবেন না, লিখে ফেলা হয়েছে। আপনি এখনো যদি জবরদস্তি সনেট লিখেন, ওগুলো আর কবিতা টবিতা নয়, এটা তো নতুন সৃষ্টি কিছু হলো না। আপনি যদি ওইসব কি সব যত আছে কবিতার ঢং টং, ওগুলো অনুসরণ করে কবিতা লেখেন, হবে না। পৃথিবীতে এক কথায় আজ থেকে আগে যে ধরনের কবিতা লিখে ফেলা হয়েছে, সেই ধরনের যদি আপনি কবিতা লেখেন, আপনি কবি হিসাবে স্বীকৃতি পাবেন না, আমার কাছে পাবেন না, অনেক লোকেই দেবে না আপনাকে স্বীকৃতি কবি হিসাবে, কারণ ওই রকম কবিতা লিখে ফেলা হয়েছে। আপনি নিজে কবি হয়ে যে ধরনের কবিতা আগে লিখেছেন, পরের কবিতাটা যদি সেই ধরনেরই হয়, অর্থাৎ সেই ধরন বলতে টোন, টেক্সচার, শব্দাবলী, ফ্লো, টুইস্ট, টার্ন, কিক্স, the same types is there. You use the same type of technique to describe your to format to form to write the poetry is not a poetry at all. আবার বলছি, যে কবিতা যে ধরনের আকার, আকৃতি, চলন, বলন, শব্দচয়ন ইত্যাদি দিয়ে তৈরি করেছেন, একই ধরনের তৈরি করে চলেই গেছেন, এগুলো আর কবিতা নয়। আপনি আগে যা কবিতা লিখেছেন তার থেকে নেক্সট কবিতাটা একদম সম্পূর্ণ আলাদা হতে হবে। কে বলছে? ডাডাই বলছে, আমি বলছি না, আমি এটাকে সমর্থন করছি। দিস ইজ অ্যাবসলুটলি রাইট থিং। তাদের অন্যরকম কথা আছে, সব কথাকে আমি মানি না। তো যাই হোক, এই জিনিসটিকে লক্ষ্য রাখতে হবে। আর কবিতাতে একটা জিনিস চলছে আরো, নিজেকে খুব, দুটো কবিকে আমি এই ফেসবুকে পেয়েছি, নিজেকে খুব বাহাদুর কবি ভাবে, সুরিয়ালিজম, অতি বাস্তবতার উপরে কবিতা লেখে। এই ডাডাইজমের একটা জিনিস সুরিয়ালিজম, অ্যান্টি সায়েন্স, অ্যান্টি লজিকের কবিতা, ননসেন্স টাইপ। ওকে, কাউকে কাউকে এগুলো খুব ভালো লাগে। তো কথাটা হচ্ছে, এটা তো নতুন আবিষ্কার নয়। সুরিয়ালিজম, অতি বাস্তবতার কবিতা তো নতুন কিছু নয়, এ তো অনেক আগে লিখে ফেলা হয়েছে। নতুন নতুন ফ্রেজ, অ্যাপিথেটস, এটা ঠিক আছে, নতুন নতুন অ্যাপিথেটস তৈরি করা, ফ্রেজ তৈরি করা, দিস ইজ ক্রিয়েটিভিটি। এই কবিতার মধ্যে থাকা দরকার, না থাকলে তো হবে না। যদি কারোর কাছে নতুন এপিথেটস না পাওয়া যায়, তবে সুরিয়ালিজমের উপরে যে এপিথেটস, এটা ঠিক যেন, আমি লজিক্যাল মানুষ, আমি লজিকের উপর দিয়ে চলি, এখনো অতি বাস্তবতায় জীবনকে অতিবাহিত করতে পারিনি। আমার ওসব ভালো লাগে না, যেমন যেন খটকা লাগে। কারণ ওইভাবে তো চিন্তা আর কথা বলা সব মানুষের স্বভাব নয়। সামথিং ভেরি উইথ এ ফ্লো অ্যান্ড উইথ সাম লজিক, এই ফ্লো অ্যান্ড লজিকের উপরে মানুষ চলে, আমার লাইফটা চলে। আমি কথা বলি, মানুষে কথা বলে, বেশিরভাগ কথা লোকে কথা বলে একটা সার্টেন ফ্লো অ্যান্ড সার্টেন লজিকের উপরে ভিত্তি করে, কিন্তু ওদের এপিথেটসগুলো একটাকে ছেড়ে দিয়ে আটটা। জুতোর কথা বলতে গিয়ে আপনার খাদ্যের কথা বলে, এই খাদ্যের কথা বলতে বলতে অর্ধেকটা কেটে দিয়ে সিনেমার কথা বলে, সিনেমার কথা বলতে বলতে কোনো আবহাওয়া পরিবেশের কথা বলে। এই যে লাগিয়ে দেওয়া, মধ্যখানে কেটে দেওয়া, এগুলোর একটা সুরিয়ালিজমের মধ্যে পড়ে, এবং এর এপিথেট, ফ্রেজ, সেন্টেন্সেস অতি বাস্তবতার মধ্যে পড়ে। যারা নতুন কবিতা পড়তে শুরু করে, তারা কোনো মতেই এসব জিনিস বুঝতে পারে না, আর তখন কবিকে বলে পাগল। এটা ওই রকম কবিতা আমিও পছন্দ করি না। ওতে বাহাদুরি কিছু নেই, ওটা জাস্ট এ টেকনিক। আর ইভেন এটা কোনো নতুন টেকনিক নয়, পুরনো টেকনিক। সে পুরনো টেকনিক আপনি বারবার ব্যবহার করতে পারবেন না। ডাডাইজম বলছে, Dadaism is against Dadaism. What? Nonsense poetry. You cannot write all the time nonsense poetry. You cannot write all the time surrealism poetry. Surreal poetry. They are talking about, promoting about surrealism
surreal poetry. Then counter image poetry came it. Again it is now old. You have to go somewhere else. আমাদের এখানটা পশ্চিমবাংলা নামি দামি কবিতারা সেই কবিতা অন্ত মিল রেখে কবিতা লিখে যাচ্ছে, কি যে আর লোকে ঝাঁকে ঝাঁকে লোকে পড়াশোনা করছে, ওই অজ্ঞতাই টেনে নিয়ে যাচ্ছে, জানেই না কবিতা কি জিনিস। যে কবিতার ফরম্যাট, যে কবিতার টোন, টেক্সচার, ডিকশন ইত্যাদি লিখে ফেলেছেন, সেসব কবিতা আর লেখার দরকার নেই, ওটা নতুন সৃষ্টি হচ্ছে না। তো এইভাবে যখন আমি কবিতার বিরুদ্ধে সমালোচনা করব, তার লোক তো রেগে যাবে। অনেক কবিতা এটা মনে করে যে তাকে এটা ধাক্কা দেওয়া হচ্ছে, তার ক্রেডিবিলিটির উপরে আঘাত, রেগে যাবে। তারপর অনেক কবিতা খালি কবিতার মধ্যে জ্ঞানের ছড়াছড়ি, সমাজ নিয়ে ছড়াছড়ি। আর একটা কথা, রিয়ালিটি বলে একদম বাস্তবতা। ইউনো বাস্তবতা, তুমি জানো বাস্তবতা কি? বাস্তবতা একটা খুব সুন্দর লাইন, বাস্তবতা থাকে নাকের নিচে, তুমি দেখতে পাও না। আর বলে এটা খুব বাস্তবতার কবিতা, যা তুমি দেখো তাহা বাস্তবতা নয়। বাস্তবতা হচ্ছে ওই সত্যের কাছাকাছি। বাস্তবতা সত্যের কাছাকাছি। সত্য যেমন লুকিয়ে থাকে অনেক লেয়ারের পিছনে, অনেক পর্দার পিছনে, আর অনেক লেয়ারের নিচে, সেরকম বাস্তবতাও লুকিয়ে থাকে। বাস্তবতা যাকে তুমি বাস্তবতা বলছো তাহা বাস্তবতা নয়। যে ঘটনাটি ঘটে গেছে তুমি যেভাবে বিবরণ করছো, হোয়াট অ্যাপিয়ার্স টু ইউ, it does not mean that it is the reality only. There are another angle, there is another layers to see the reality. Actually no man can see the reality. কেউ বাস্তবতাকে দেখতে পায় না, নাকের ডগার নিচে থাকে বাস্তবতা। বাস্তবতা নিয়ে চিল্লায়, আর দারুণ হয়েছে এবং বাস্তবিক হয়েছে। হোয়াট ননসেন্স, গা শিরশির করে, জ্বালা করে, গা ঘিন ঘিন। আরে বাস্তবতা কবিতা নয়, কবিতার জগৎ আলাদা। বেস্ট অন ইমাজিনেশন, এ ল্যান্ড হোয়ার অনলি ড্রিমস আর হভারিং, ড্রিমস ওয়াকিং, the power of imagination is there. Urban poetry is very fine. Urban poetry, you know what it is called? Urban poetry. It does not have চিড়িয়াস, বার্ডস, পাখি, জন্তু, জানোয়ার, জঙ্গল, পরিবেশের উপরে কবিতা লেখা, ওটা এক ধরন কবিতা, পরিবেশের উপরে লেখা। তো কিন্তু শেষ, আজকাল এসেছে আরবান, সাইকোলজিক্যাল পোয়েট্রি। অ্যান্ড পোয়েট্রি তাহলে লিখবো কিভাবে, এটা একটু বলে দেন। তাড়াতাড়ি করে বলতে হচ্ছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। পোয়েট্রি কি করে লিখবো? পোয়েট্রি লিখবেন ম্যাটাফরের উপর নির্ভর করে। অ্যান্ড there are many kinds of metaphors. One way, শেক্সপিয়ারের কবিতা, all words is a stage. This is a beautiful poem based on metaphor, and it is evergreen way of writing poetry, and it is a evergreen poem. এখনো শেক্সপিয়ার কবে লিখে গেছেন, এখনো স্কুল কলেজে পড়ানো হয়, পড়ে। এবং তারপরে আর একটা হচ্ছে আইডিয়াকে এক্সপ্রেস করা। একটা সত্য জিনিস খুঁজে পেয়েছেন, তাকে থেমাটিক বলে, থিম ধরে তাকে ম্যাটাফরে বেঁধে প্রকাশিত করা। এইটি হচ্ছে ভালো গুণাবলী একটি কবিতাকে লেখার। এইটা কবিতার উপরে গেল। আজকে ভিডিওটা এখানটা শেষ করা যাক। নেক্সট ভিডিও ইজ কামিং অন অ্যানাদার পয়েন্ট। ওকে।